2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এক তরুণ আবু সাইদ। সেই দৃশ্য পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল, বদলে দিয়েছিল রাজনীতির দৃশ্যপট। কিন্তু 2 বছর পর এসে আজ একটি প্রশ্ন অত্যন্ত ভারী হয়ে উঠছে। আবু সাইদকে আসলে কে মেরেছিল? তার মৃত্যুর পেছনে কি লুকিয়ে আছে এক রহস্যজনক সত্য? দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের সাম্প্রতিক একটি অনুসন্ধানী 8 পর্বের সিরিজ নিবন্ধের 5ম পর্বে আবু সাইদের মৃত্যু, এর ফরেন্সিক প্রমাণ এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু বিস্ফোরক প্রশ্ন সামনে আনা হয়েছে। যে সিরিজটি নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রভাবশালী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে। আজ আমরা সেই তথ্যগুলোই গভীরভাবে বিশ্লেষণ করব। মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ঢাকায় সংবর্ধনায় যোগ দেন, তখন তিনি 2 হাত প্রসারিত করে বলেছিলেন, জাতির বুক প্রসারিত হয়েছে। এর ঠিক আগে 2024 সালের 16 জুলাই রংপুরে ঠিক একই ভঙ্গিতে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়েছিলেন আবু সাইদ। অভিযোগ রয়েছে তিনি পুলিশকে গুলি করার জন্য উস্কানি দিচ্ছিলেন। গণমাধ্যমে মুহূর্তের মধ্যে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যা পুরো দেশে এক অভূতপূর্ব আবেগীয় আলোড়ন সৃষ্টি করে। কিন্তু আজ যখন তথাকথিত জুলাই অভ্যুত্থানের অনেক প্রধান রূপকার শপথ নিয়ে প্রকাশ্যে দাবি করছেন যে এই জুলাই অভ্যুত্থান পুরোপুরি মার্কিন অর্থায়নে, যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং সামরিক সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয়েছিল, তখন তথাকথিত জুলাই গণহত্যা ও জুলাই শহীদদের বয়ান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আবু সাইদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্রথম মৃত্যুবরণকারী, কিন্তু শুরু থেকেই তার মৃত্যুর নিখুঁত সত্যটি কুয়াশাচ্ছন্ন। ঘটনার পরপরই মিডিয়া এক বাক্যে প্রচার করেছিল পুলিশের গুলিতে আবু সাইদ নিহত। এই গুলি বা গণফায়ার শব্দটি জনমত গঠনে মূল ভূমিকা রাখে। কোটি কোটি মানুষ বিশ্বাস করে নেয় যে রাষ্ট্রীয় বাহিনী একজন ছাত্রকে হত্যা করেছে, কিন্তু 2 বছর পরও আনুষ্ঠানিকভাবে এটি সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি যে আবু সাইদ আসলে কিভাবে মারা গিয়েছিলেন। চলুন একটু গভীরে যাওয়া যাক। 3টি আলাদা বক্তব্য বা ফর্মুলেশন আমাদের সামনে আসে। 1, তিনি পুলিশের রাবার বুলেটে মারা গেছেন। 2, তিনি পুলিশের পেলেটে মারা গেছেন। 3, তিনি পুলিশের গুলিতে মারা গেছেন। ধরে নিলাম পুলিশের গুলিতে মৃত্যুর কথাটি সঠিক, কিন্তু প্রশ্ন হলো কি ধরনের গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল? এটি কি 7.62 মিলিমিটারের তাজা গুলি, নাকি পেলেট, নাকি রাবার বুলেট? এখানেই প্রশ্ন ওঠে, পুলিশ সংস্কারের পর পেলেট বা রাবার বুলেটের মতো অমারাত্মক গোলা বারুদ কি এখনো বলবৎ আছে, নাকি এই অমারাত্মক অস্ত্রগুলোকে এখন অকার্যকরভাবে প্রাণঘাতী বা লেথাল অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? ঘটনার তদন্ত ও বিচারে আসা যাক। 2025 সালের 7 অগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। 2025 সালের 28 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের বাবা মকবুল হোসেন খান সাক্ষ্য দেন। তিনি জানান, দাফনের আগে ছেলেকে গোসল করানোর সময় তিনি আবু সাইদের মাথার পেছনে রক্তের দাগ, বুকে গুলির ক্ষত এবং সমস্ত বুক রক্তে ভেসে যেতে দেখেছেন। ওই দিনই একটি প্রথম সারির বাংলা দৈনিক রিপোর্ট করে যে আবু সাইদের মাথার পেছনে গুলি বা ক্ষতচিহ্ন ছিল। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় অসঙ্গতি। আমরা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখেছি আবু সাইদ পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। অভিযুক্ত 2 পুলিশ সদস্য সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় তার ঠিক সামনে দাঁড়িয়েছিলেন। তাদের বিরুদ্ধে সামনে থেকে গুলি করার অভিযোগ। এখন কথা হলো, তারা যদি সামনে থেকে গুলি করে থাকেন, তবে আবু সাইদের মাথার পেছনে গুলির ক্ষত কিভাবে এলো? ঠিক এই জায়গাটিতেই ঘটে এক রহস্যময় নাটকীয়তা। 28 আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ওই বাংলা দৈনিকের সাংবাদিককে হোয়াটসঅ্যাপে ফোন করেন। তিনি দাবি করেন আবু সাইদের বাবা নাকি আদালতে মাথার পেছনে গুলির কথা বলেননি। সাংবাদিক তার নোট মেলাতে মকবুল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তার পরিবর্তে আবু সাইদের ভাই আবু হোসেনের সাথে কথা হয়। ভাই জানান তাদের বাবা গ্রামে চলে গেছেন। তবে তিনি স্বীকার করেন অন্যান্য মিডিয়া মাথার পেছনে ক্ষতের কথা বললেও তার বাবা আদালতে এমন বক্তব্য দেননি।
শেষ পর্যন্ত পত্রিকাটি তাদের রিপোর্ট থেকে মাথার পেছনের গুলির ক্ষত সংক্রান্ত তথ্যটি মুছে ফেলে। প্রশ্ন থেকে যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কেন একজন সাংবাদিককে ফোন করে সাক্ষ্যের বিষয়ে এভাবে হস্তক্ষেপ করলেন? রহস্যের শেষ এখানেই নয়, সুরতহাল ও ময়না তদন্তের সাক্ষ্য শুনলে আপনি আরো বিভ্রান্ত হবেন। আবু সাইদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছিলেন সাব ইন্সপেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম। 2025 সালের 9 সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ তিনি সাক্ষ্য দিয়ে বলেন, আবু সাইদের মাথার পেছনে বন্দুকের গুলির ক্ষত ছিল, কিন্তু তাকে নাকি চাপ দিয়ে সুরতহাল রিপোর্টে গুলিতে মৃত্যুর কথা লিখতে দেওয়া হয়নি। আবার ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা ও রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ রাজিবুল ইসলাম সাক্ষ্যে সম্পূর্ণ ভিন্ন কথা বলেন। তারা দাবি করেন আবু সাইদ মারা গেছেন প্যালেটের সররা গুলিতে। তাহলে ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর রাজিবুল ইসলাম ট্রাইব্যুনালে কি বললেন? তিনি সাক্ষ্য দেন যে তাকে ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা বিদেশ ভ্রমণের লোভ দেখিয়েছিলেন এবং ময়না তদন্তের রিপোর্ট বদলে ফেলার জন্য ভয়াবহ চাপ দিয়েছিলেন। এমনকি আইনি ব্যবস্থার হুমকিও দেওয়া হয়েছিল। ভয়ে তিনি ময়না তদন্ত রিপোর্টে বুলেটের কথা না লিখে মাথার আঘাতে মৃত্যু লিখেছিলেন। চিন্তা করে দেখুন, ফরেনসিক ডাক্তারের এই বক্তব্য কিন্তু সুরতহালকারী পুলিশ অফিসারের সাক্ষ্যের সাথে মিলছে না, বরং ডাক্তারের এই দাবিটি কাকতালীয়ভাবে আবু সাইদের বাবার সংশোধিত বক্তব্য এবং প্রসিকিউটর তাজুল ইসলামের বয়ানের সাথে মিলে যাচ্ছে। তবে কি আবু সাইদের বাবা এবং প্রসিকিউটর তাজুল ইসলাম অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করছিলেন? কেন প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের জবানবন্দিতে এত আকাশ পাতাল তফাৎ? আজ 2 বছর পার হয়ে গেছে, কিন্তু আজও কি স্পষ্ট হলো সেই আন্দোলনের পোস্টার বয় আবু সাইদকে প্রকৃতপক্ষে কে বা কারা গুলি করেছিল? মরণঘাতী আঘাতে কি তার বুকে লেগেছিল নাকি মাথার পেছনে? ঠিক কোন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল? আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ প্রভাবশালীরা কেন সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করলেন? আবু সাইদের তাজা রক্ত ও লাশ যে একটি সরকারের পতন এবং রেজিম চেঞ্জের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই মৃত্যুর পেছনের সত্যটি কি রাজনীতির মার প্যাচে চিরতরে হারিয়ে যাবে? দর্শক, সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের অনুসন্ধানে উঠে আসা এই তথ্য ও প্রশ্নগুলো নিয়ে আপনার কি মতামত? আপনার মূল্যবান ভাবনা কমেন্ট বক্সে জানাতে পারেন। এই মুহূর্তের ভিডিও এখানেই শেষ করছি। বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য সাজ্জাদ কাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদের ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।